বাস চালককে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুরে চলছে পরিবহন ধর্মঘট। যান চলাচলে পথে পথে বাধা, দুর্ভোগে সাধারণ যাত্রীরা। রমজান ঘিরে ফের সক্রিয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাতভর রাজধানীতে র্যাবের অভিযানে ১১০ টন পচা খেজুর জব্দ, দুটি প্রতিষ্ঠানকে ৩৫ লাখ টাকা জরিমানা। সহজে ব্যবসা সূচকে ভালো অবস্থান নিশ্চিত করতে মানসম্পন্ন বিদ্যুৎ ও গ্যাসের যোগান জরুরি বলছেন অর্থনীতিবিদরা। হাতে নেওয়া হয়েছে সংস্কার কার্যক্রম বলছে বিডা। এবং পরিবহন সুবিধা না থাকা আর বজ্রপাতে মৃত্যু বাড়ায় ধান কাটার মৌসুমে সুনামগঞ্জের হাওরে তীব্র শ্রমিক সংকট। বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রাজশাহী ঢাকা রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও সরাসরি যাচ্ছি সেখানে। উপর করে দেবে, তারা করে দিতে চায়, কাজে এখন তারা এতদিন পরে তারা বুঝলো যে এটার প্রয়োজন কত বেশি এবং এটা যে কত লাভজনক। দেশটা আমাদের, আমরা যতটা আমাদের দেশে ভালো বুঝবো, বাইরে থেকে হঠাৎ হঠাৎ কেউ এসে কেউ কখনো বুঝবে না। এটা হলো বাস্তবতা। তো যাই হোক, আমরা আরও ব্যাপকভাবে রেল নেটওয়ার্ক গড়ে তুলতে চাচ্ছি এবং সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আর যেহেতু রাজশাহী যোগাযোগ আরও উন্নতি করবার আমরা ব্যবস্থা নিচ্ছি। আর রাজশাহীবাসীকেও আমি ধন্যবাদ জানাই যে ওই অঞ্চলটা আসলে আমি জানি না কেন, আমার মনে হয় কেন যেন এই অঞ্চলটা সম্পূর্ণ কোনো তেমন কোনো উন্নতি হয়নি। সে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, সেখানকার অর্থনৈতিক কাজগুলিও অত উন্নতি হয়নি। আমরা সেই জন্য বিশেষভাবে ওদিকে দৃষ্টি দিচ্ছি যে যাতে ওখানে আরও মানুষের কর্মসংস্থান বাড়ে আর তাদের জীবন মান যাতে আরও উন্নতি হয়। ইতিমধ্যে উত্তরবঙ্গকে আমরা এখন আর মঙ্গাপীড়িত না, এখন মঙ্গা মুক্ত করেছি। পাশাপাশি আমরা চাচ্ছি যে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি আরও বৃদ্ধি পাক, যোগাযোগটাও বৃদ্ধি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে এই ঘোষণা দিচ্ছি যে আমরা আমাদের রাজশাহী ঢাকা এবং রাজশাহী রুটে একটা ট্রেন আমরা চালু করতে যাচ্ছি, যেটা মাত্র 4 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ ওঠা বসা সব নিয়ে বোধহয় 5 ঘন্টার মধ্যেই একটানা ঢাকা থেকে রাজশাহী পৌঁছানো যাবে, আবার রাজশাহী থেকে ঢাকা আসা যাবে। সামনে ঈদ আর তাছাড়া জ্যৈষ্ঠ মাসে পাকা আম, এই দুটাই আমরা মাথায় রেখেছি। সামনে ঈদও আছে, আবার জ্যৈষ্ঠ মাসের পাকা আমও আছে। যেমন পাকা আমও যেন মানুষ পায়, আবার ঈদের সময় মানুষ যেন আরামে চলাচল করতে পারে, সে কথা মাথায় রেখেই আমরা আজকে এই রাজশাহী অর্থাৎ ঢাকা রাজশাহী ঢাকা হ্যাঁ ও তো রাজশাহী ঢাকা রাজশাহী, আচ্ছা ঢাকা রাজধানী, কিন্তু ঢাকা তো রাজধানী, সেটা ভুলে গেলে চলবে না। কাজে রাজশাহী ঢাকা রাজশাহী আমরা এই রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন আমি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং রেল চালাতে হলে সবুজ পতাকাটা লাগে, চিরাচরিত নিয়মে পতাকা উত্তোলন করলেন এবং ওই পাশে মাননীয় মন্ত্রী ট্রেনের দিকে যাচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলে বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বাঁশি বাজাবে কে? আপনার রাজনৈতিক কই বাঁশি দিচ্ছে, রেল চায় না তো স্যার, ওখানে সময় নিচ্ছে। স্যার ওখানে হুইসেল বেজেছে।
ট্রেন ছেড়ে দিল, জলদি উঠুন। স্যার, আপনি বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন, কাজ চলছে স্যার উত্তরাঞ্চলে। স্যার, আমরা ট্রেন দেখতে পাচ্ছি, খুব সুসজ্জিত ট্রেন। খুব সাজাচ্ছে, হ্যাঁ, জি, স্যার। সুন্দর করে সাজানো, পতাকা ধরে রাখতে হবে। স্যার, স্যার, শনিবার থেকে রেগুলার সার্ভিস চালু, আর আজকে ফ্রি, যে উঠতে পারে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন আন্তনগর এক ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। তল্লাশির নামে পুলিশি নির্যাতনে বাস চালকের মৃত্যুর অভিযোগে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুর অঞ্চলে বন্ধ রয়েছে বাস চলাচল। চট্টগ্রামের ৮৭টি রুটে সকাল থেকে চলছে না কোনো বাস। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা করেছেন। এদিকে বাস চালকের মৃত্যুর ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দর্শক, এই রিপোর্টটি আমরা দেখব। তার আগে পরিবহন ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার কমল দে এবং রংপুরের কামারপাড়া বাস টার্মিনালে আছেন হেদায়েতুল ইসলাম বাবু। আমরা যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল, আমাদের সঙ্গে বোধহয় বাবু প্রস্তুত আছেন। আমরা প্রথমে যাচ্ছি বাবুর কাছে, তিনি জানাচ্ছেন রংপুরের কামারপাড়া বাস টার্মিনাল থেকে। বাবু। কমল, সাজিদ রাজু, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ডে। এখানকার যে অবরোধ যেটি চলছিল, সেই অবরোধের যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ তিনি এই ঢাকা কোচ স্ট্যান্ডে এসেছিলেন এবং তিনি অনেকটা এই শ্রমিকদের এই অনির্দিষ্টকালের যে ধর্মঘট, সেই ধর্মঘটের যে বিপক্ষে অবস্থান নিয়েছেন হচ্ছে এম এ মজিদ। তিনি বলেছেন যে এর আগে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আক্তার হোসেন বাদল যে ঘোষণা দিয়েছিলেন রংপুর বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের অনির্দিষ্টকালের, আপনার চট্টগ্রামের কক্সবাজারের শ্রমিক হত্যার প্রতিবাদে সেই ধর্মঘটটি তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেটি ছিল শ্রমিকদের যে আইন, সেই আইন পরিপন্থী ছিল অনেকটা। তো সেই কারণে তিনি এসে বাস চালকদেরকে বলেছেন যে বাস চালক এবং কাউন্টার কর্তৃপক্ষকে বলেছেন যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই যে 4 জেলা আছে, নীলফামারী, এই 4 জেলায় ধর্মঘট থাকবে। তবে আর বাকি যে 4 জেলা আছে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই 4 জেলায় পরিবহন ধর্মঘট তিনি থাকবে না বলে জানিয়েছেন। তবে এখন এই মুহূর্তে এম এ মজিদের এই ঘোষণার পরে এই মুহূর্তে কিন্তু রংপুর থেকে যানবাহন চলাচল শুরু হলো। ঢাকার উদ্দেশ্যে যানবাহনগুলো চলাচল করছে এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামে যে শ্রমিকদের ধর্মঘট ছিল সেই ধর্মঘটও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। তো এখন আসলে আমরা যেটি বলতে পারি যে ধর্মঘটের যে আমরা রংপুরের ঢাকা কোচ স্ট্যান্ড থেকে যেটি দেখতে পাচ্ছি যে রংপুরের কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ইতিমধ্যেই যানবাহন চলাচল শুরু হয়েছে। যাত্রীরা বাসে উঠে পড়ছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি বাস কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনাও দিয়েছে। তো এর ফলে সকাল থেকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল যাত্রীদের, দূরপাল্লার যাত্রী এবং অভ্যন্তরীণ রুটের যাত্রীরা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় যে চলাচল করতে পারছিলেন না, তারা কিন্তু সেই সকাল 6টা থেকে এই বেলা 11টা পর্যন্ত তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেই দুর্ভোগ দুর্দশা থেকে কিন্তু এখন অনেকটা লাঘব হলো। তো আসলে এখন আমরা যেটি বলতে পারি যে রংপুর বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত ধর্মঘট চলছে আর বাকি 4 জেলা ধর্মঘট প্রত্যাহার করেছে। এটি আসলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ মজিদ আমাদেরকে কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন তার বক্তব্য অনুযায়ী। তো আসলে এই মুহূর্তে চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ অবস্থা আমরা জানবার জন্য যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। কমল, আপনি জানাবেন চট্টগ্রামের সর্বশেষ কি অবস্থা?
ধন্যবাদ বাবু। আমার কাছে বেশ কিছু নতুন তথ্য রয়েছে এই পরিবহন ধর্মঘট নিয়ে। তার মধ্যে সর্বশেষ যে তথ্যটি হলো সে তথ্যটি হচ্ছে দুপুর 12টা থেকে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করবে না, তারা চট্টগ্রামের 87টি রুটে গাড়ি চালাবে এমনটি নিশ্চিত দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াসের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা আন্দোলনরত পরিবহন শ্রমিকরা আশ্বস্ত করেছেন তারা 12টার পর থেকে চট্টগ্রামের সবগুলো রুটে তারা গাড়ি চালাবেন। মূলত যেটি বিষয়টি বলা হয়েছে, গতকালকে চট্টগ্রামের জেলা প্রশাসন, চট্টগ্রামের পুলিশ সুপার বসে ধর্মঘট কথা বলেছিলেন। তারা বলেছেন যে তারা একটা সভা আহ্বান করেছেন, তাই তারা কিছুটা অপেক্ষা করতে চান। ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং 10 জনকে আসামি করা হয়েছে এবং পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হবে। অপরদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ইতিমধ্যে নিহত বাস চালকের পরিবারকে 1 লাখ টাকা অনুদান দিয়েছেন এবং তিনি বলেছেন যদি কোনো রকম সহায়তা প্রয়োজন হয় তারা যদি স্মারকলিপি দেয় তাহলে সেই স্মারকলিপি তারা প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর পৌঁছে দেবেন এমনটি আশ্বস্ত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। আর এরই প্রেক্ষিতে গিয়ে ঠিক দুপুর 12টার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল করবে এমনটি আশ্বস্ত করেছেন চট্টগ্রাম যারা আন্দোলনরত রয়েছেন তারা। এবং আমাদের কাছে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াসের সাথে তিনি আমাদেরকে আশ্বস্ত করে তারা প্রতিনিয়ত যোগাযোগ করছেন যাতে পরিবহন ধর্মঘট যে কোনো উদ্যোগ করা হয়। কারণ হচ্ছে যেহেতু আজকে জানেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং যে বলি খেলা দেশে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষরা সে অংশগ্রহণ করে, তাদের সুবিধার জন্য কিন্তু এই পরিবহন ধর্মঘটটি প্রত্যাহার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধ তারা রক্ষা করেছেন। তারা দুপুর 12টার পর থেকে তারা চট্টগ্রাম 87টি রুটে যে গাড়ি চলাচল করবে বলে এমনটি জানিয়েছেন। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে চট্টগ্রামে কিন্তু এই পরিবহন ধর্মঘট চলছে এবং বিশেষ করে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা সহ 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং আশপাশের যে জেলাগুলি আছে কোনো জেলায় কিন্তু গাড়ি চলছিল না এবং রাতে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে সকাল থেকে আমরা দেখেছি অনেককে এসে কাউন্টার কিংবা বাস টার্মিনাল এসে অপেক্ষা করতে হচ্ছে এবং তীব্র রোদ পড়ছে। অনেকে হয়তো বাসায় ফিরে যাবে না, তারা আশায় বাসের মধ্যে বসে আছেন যদি ধর্মঘট প্রত্যাহার হয় তাহলে তারা হয়তো আবার যেতে পারবেন এমনটি তারা আশা করছেন। তবে আসার কথা হলো যেহেতু যদি দুপুর 12টা থেকে এই ধর্মঘট প্রত্যাহার হয় তাহলে তো যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে এমনটি আশা করা হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু যেসব বাস দাঁড়িয়েছিল এখন পর্যন্ত তারা কিন্তু এখন আবার দুপুর 12টার পর চলাচলের জন্য তারা আবার প্রস্তুতি নিচ্ছেন এবং তো বলা চলে যায় যে 87টি রুটে এই পরিবহন ধর্মঘট চলছে। দুপুর 12টার পর এই ধর্মঘট আর চলবে না এমনটি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। তিনি পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছেন এবং পরিবহন শ্রমিকদেরকে তিনি আশ্বস্ত করেছেন এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং ন্যায় বিচার এবং যারা অপরাধী ছিল তারা আইনের আওতায় আসবে এবং এমনকি নিহত বাস চালককেও কিন্তু 1 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার প্রেক্ষিতে আন্দোলন শ্রমিকরা 12টার পর থেকে এই ধর্মঘট প্রত্যাহার করতে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে পরিবহন ধর্মঘট চলছিল 87টি রুটে তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন 2 সহকর্মী কমল দে এবং হেদায়েতুল ইসলাম বাবু। তারা জানাচ্ছিলেন যে চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ে বৃহত্তর চট্টগ্রামে যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং রংপুরের 4টি জেলা থেকেও কিন্তু ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় গাড়ি চলাচলের মধ্যে শুরুও হয়ে গেছে। আমরা যাচ্ছি পরের খবরে। সহজে ব্যবসা সূচকে বাংলাদেশ ভালো অবস্থান নিশ্চিত করতে পারলে দেশি বিদেশি বিনিয়োগ আরো গতিশীল হবে। অর্থনীতিবিদরা এই মত তুলে ধরে বলছেন এক্ষেত্রে মানসম্পন্ন বিদ্যুৎ ও গ্যাসের যোগানের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজের স্বচ্ছতা জরুরি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে ব্যবসা সূচকে উন্নয়নে করণীয় কাজগুলো চিহ্নিত করে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 7%-এর ওপরে, সেই সাথে বাড়ছে রপ্তানি আয়ও। অর্থনীতির এসব সূচক কিন্তু দেশে ব্যবসার পরিবেশের চিত্র পুরোপুরি প্রকাশ করে না, কেননা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী ব্যবসা শুরু করতে, ঋণ প্রাপ্তিতে, ভবন বা কারখানা নির্মাণের অনুমতি পেতে, বৈদেশিক বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীদের আগের বছরের তুলনায় এখন বেশি সময় লাগছে। তবে বিদ্যুৎ সংযোগ পাওয়া, ভূমি নিবন্ধন, কর প্রদানের মতো কাজ আগের তুলনায় দ্রুত করা যাচ্ছে। ব্যবসা বান্ধব যদি পরিবেশ তৈরি করে বিদেশি এবং দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করতে হয় তাহলে আমাদেরকে প্রথম নজর দিতে হবে অবকাঠামোর উন্নয়ন, আর সেই অবকাঠামোর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থার সরবরাহের উন্নয়ন। পাশাপাশি ব্যবসা
ব্যবসার করতে যত ধরনের কাগজপত্র লাইসেন্সিংয়ের দরকার হয় সেই প্রক্রিয়াগুলোকে খুব সহজ করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইসব জায়গায় স্বচ্ছতার ভীষণ দরকার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে কয়েক বছরের মধ্যেই সহজে ব্যবসা সূচকের 190 দেশের তালিকায় 100-র মধ্যে স্থান করে নিতে চায় বাংলাদেশ। কোন এজেন্সির পর্যায়ে কি কার্যক্রম কি রিফর্মস করলে পরে আমাদের বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেসে আমাদের র্যাঙ্কিংটা বিশ্বমানের হবে সেই জিনিসগুলো আমরা পরিষ্কার করেছি। এই রিফর্মস ইনিশিয়েটিভটা যত বেশি সফলভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব, ততই আমাদের দেশে বিজনেস এবং ইনভেস্টমেন্ট করা অনেক সহজতর হবে এবং এটা যদি সহজতর হয় আমাদের র্যাঙ্কিংও ভালো হবে। বিনিয়োগ বাড়াতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থনৈতিক কূটনীতিতে আরও সক্রিয় হতে হবে বলে মনে করে বিডা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। তুরাগ নদ উদ্ধারে টঙ্গী ব্রিজ এলাকায় বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া। রাজু, আজকে কিন্তু 33তম দিন চলছে বিআইডব্লিউটিএ যে অভিযান পরিচালনা করছে বুড়িগঙ্গা এবং তুরাগ তীরে যেসব অবৈধ স্থাপনাগুলো রয়েছে, কোর্টের যে আদেশ রয়েছে সে আদেশের প্রেক্ষিতে তারা যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছেন। আজ কিন্তু টঙ্গীর তুরাগের যে অংশটি রয়েছে সে অংশটির দিকে আমরা দেখতে পেয়েছি যে সকালে বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে। এর অন্যতম একটি কারণ যেখানে আদালত থেকে বলা হচ্ছে যে নদীর যে দুপাশে অবৈধ স্থাপনা, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক অন্যদিকেই কিন্তু অনেকেই এই নদীর জায়গার উপরে যে স্থাপনাগুলো তৈরি করেছেন তারা কিন্তু সেই একই আদালতগুলো থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্টে অর্ডার নিয়ে এসেছেন, স্থগিতাদেশ নিয়ে এসে তারা এখানে মোটামুটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 7টি স্থাপনা তাদের স্থগিতাদেশ নিয়ে আসার কারণে পেছনে যে 40টির মতো আসলে স্থাপনা রয়েছে যেগুলো আসলে নদীর জায়গার উপর করা, সেই জায়গাগুলো কিন্তু সেই স্থাপনাগুলো কিন্তু ভাঙতে পারছে না বিআইডব্লিউটিএ। অনেকক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এখানে দেখেছি যেসব জমির মালিকরা এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের দেন দরবার করছেন এবং তারা কিন্তু তাদের কাগজপত্রগুলো কিন্তু এখানে দেখার বিষয়গুলো রয়েছে এবং অনেকেই কিন্তু দেখা গেছে যে সিএস এর কাগজ তারা আসলে দেখাতে পারেননি এবং এখানে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে পরবর্তীতে জানানো হয়েছে অনেকেই কিন্তু তাদের যে স্থগিতাদেশ নিয়ে এসেছেন কোর্ট থেকে তারা কিন্তু সেই স্থগিতাদেশের কাগজগুলো যেসব কাগজ আসলে আদালতের কাছে দিয়েছেন সেগুলো আসলে যথাযথ ছিল না, অথবা কোনো কাগজ আসলে ভুলভাবে ব্যাখ্যা করে ভুলভাবে আদালতকে দেখিয়ে তারা এই স্থগিতাদেশ নিয়ে এসেছেন বলে কিন্তু জানিয়েছে আমাদেরকে বিআইডব্লিউটিএ। অন্যদিকে যদি বলতে হয় যে এই উচ্ছেদ অভিযান কিন্তু যেহেতু চলছে, অন্যদিকে এখানে আরেকটি সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখানে যেসব অনেকটা তুরাগ নদী কিন্তু এখন আর নদী নেই, এটি কিন্তু অনেকটা নর্দমায় পরিণত হয়েছে এবং এখানে যে বিআইডব্লিউটি এর যে ভ্যাকুগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্দমার কারণে পানির উপর দিয়ে কিন্তু চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং কোনোভাবেই স্বাভাবিক একটি নৌযান বা ছোট ছোট যেসব নৌকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সহজে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না। অন্যদিকে যদি বলতে হয় এটি রেলের যে অংশটি এখানে রয়েছে টঙ্গী রেল ব্রিজ, সেখানে যে ওয়াকওয়েটি নির্মিত ছিল পূর্বেই নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ কিন্তু আজকে এসে বলেছেন তারা কিন্তু রেল কর্তৃপক্ষ আসলে রেল লাইনটি টানার সময় তাদের ওয়াকওয়েটি ভেঙে দেন এবং সেটি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। তবে একটি বিষয় তারা আমাদেরকে বারবারই বলেছেন, শুধুমাত্র নদী দখল বা নদী থেকে দখল উচ্ছেদের ক্ষেত্রে শুধুমাত্র বিআইডব্লিউটি এর সোচ্চার হলেই হবে না, বরং পরিবেশ মন্ত্রণালয় থেকে অন্যান্য যেসব দপ্তরগুলো রয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি তাদের কার্যক্রম পরিচালনা ঠিকমতো না করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযান শুধুমাত্র কিছু স্থাপনা ভাঙা পর্যন্তই থেকে যাবে এবং নতুন করে হয়তো আবার ওয়াকওয়ে নির্মাণ করা হবে, কিন্তু নদী কিন্তু দূষণ হচ্ছে, নদী কিন্তু তার নিজের পূর্বের যে পরিচিতির পূর্বের যে চিত্র সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে না। এটি ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজু। তুরাগ নদ উদ্ধারে টঙ্গী ব্রিজ এলাকায় 33তম দিনের মতো বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। রমজান মাস সামনে রেখে ফের সক্রিয় হয়ে উঠছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 1 বছর আগেই শেষ হয়ে যাওয়া খেজুরের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে বিক্রির পায়তারা নস্যাৎ করে দিয়েছে র্যাব।
রাজধানীর ফরাশগঞ্জের একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে 110 টন পচা খেজুর জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক ব্যবসায়ীকে 2 বছরের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পির রিপোর্ট। চকচকে রঙিন প্যাকেটে সাজানো হাজার হাজার প্যাকেট খেজুর। আসন্ন রমজানকে কেন্দ্র করে এই খেজুরগুলোই বাজারে ছেড়ে দেওয়ার পায়তারা করছিলেন কিছু বিক্রেতারা। তবে র্যাব বলছে এসব খেজুরের প্যাকেটে যদিও লেখা রয়েছে 2020 সাল মেয়াদ উত্তীর্ণের তারিখ, তবে আরও 1 বছর আগেই এই খেজুরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বুধবার রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জের সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে অভিযানে যায় র্যাব। 3 তলার এই কোল্ড স্টোরেজে নানা ধরনের ফলের মাঝে সবথেকে বেশি পাওয়া যায় খেজুর। তবে এসব খেজুরের প্যাকেট খুলতেই বেরিয়ে আসে উৎকট গন্ধ। স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় অনেকটা কালচে রূপ ধারণ করা খেজুরগুলো খাওয়ার যোগ্যতা হারিয়েছে অনেক আগেই। ভোক্তার চোখ ফাঁকি দিতে মানহীন এসব খেজুরের গায়ে এক প্রকার তৈলাক্ত দ্রব্য মিশিয়ে ছাড়া হতো বাজারে। প্রচুর পরিমাণ খেজুর রয়েছে যে খেজুরগুলো আজ থেকে আরও 1 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ এই বা এক্সপায়ার্ড খেজুরগুলোকে নতুন করে প্যাকেজিং করে কিন্তু বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এটি একটি মারাত্মক অপরাধ। অভিযানে মানহীন খেজুর মজুদের দায়ে সিটি কোল্ড স্টোরেজকে 20 লাখ টাকা জরিমানা এবং ফল বিক্রির প্রতিষ্ঠান আহনাফ এন্টারপ্রাইজকে 15 লাখ টাকা জরিমানা করে র্যাব। এছাড়া পচা খেজুর বিক্রির পায়তারার দায়ে আহনাফ এন্টারপ্রাইজের মালিক ইয়াসিন ব্যাপারীকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আমরা তো পেটি খুলে দেখতে পারি না, আগে ব্যবসায়ীদের একটা নিষেধ আছে, আমাদের পেটি নষ্ট হয়ে যায়, পেটি কাটেন কেন, ছিঁড়েন কেন। এখন যা দেখলাম, এখন তো পেটি না খুলে রাখার আর কোনো উপায় নেই, কারণ আমি এটা বুঝি যে এইগুলি খাইলে মানুষের ক্ষতি হবে। যারা করতেছে যে ডেট এক্সপায়ার মালগুলো আগেই বিক্রি করা উচিত ছিল, কম সেলে। এখন তোমার রমজান সামনে করে এগুলো রাখা ঠিক হয়নি। যে কোনো প্রকার ভেজাল বন্ধে পুরো রমজান মাস জুড়েই এমন অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খামারবাড়িতে চলছে জাতীয় কৃষি যন্ত্র মেলা। সেখানে আছেন সহকর্মী শুভ খান। মেলার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ। রাজু, আমি এখন রাজধানীর খামারবাড়িতে রয়েছে। আজকে থেকে 3 দিনব্যাপী কৃষি যন্ত্রপাতি মেলা 2019 শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই কৃষিমন্ত্রী এটি এসে উদ্বোধন করে গেছেন এবং স্টলগুলো পরিদর্শন করেছেন। তো দেশের সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সেগুলো অংশ নিয়েছে। মূলত আধুনিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এবং এখানে যারা ক্রেতা, যারা কিনতে আগ্রহী তাদেরকে মেলা উপলক্ষে কিন্তু এই প্রতিষ্ঠানের মোটামুটি স্বল্প মূল্যে সরবরাহ করা হচ্ছে। তো কৃষিমন্ত্রী একটু আগে এখানে এসেছিলেন, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে সরকার প্রান্তিক পর্যায়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে প্রায় 50% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রান্তিক পর্যায়ের কৃষক যারা, তাদের মধ্যে কৃষি যন্ত্রপাতির যে ব্যবহার সেটি বাড়ানো এবং তাদের মধ্যে যে সচেতনতা, সে বিষয়টি বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে প্রয়োজনে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হবে, এমনটি তিনি জানিয়েছেন। এছাড়া শুধু এই মেলাটি ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে তিনি বলেছেন যে আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়গুলোতে কিন্তু এই ধরনের মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে তিনি আশা করছেন যে প্রান্তিক পর্যায়ে যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সেটি সম্প্রসারণ করা সম্ভব হবে। কেননা তিনি বলছেন যে এখন দেশ খাদ্য স্বয়ংসম্পন্ন, সব দিক থেকে আমাদের যে খাদ্যপণ্য সেগুলো উদ্বৃত্ত রয়েছে। সুতরাং কিন্তু কৃষকরা বরাবরই কিন্তু বলে আসছেন যে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে খরচের বিষয়টি সেটি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং দেখা যায় যে বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষি শ্রমিক পাওয়া যায় না। সে কারণেই কিন্তু তারা বলছেন যে খরচ বেড়ে যাওয়ার কারণে যে ফসল বিক্রিতে যে তারা কিন্তু খুব একটা লাভবান হচ্ছে না। সে কারণে আধুনিক যন্ত্রপাতির যে ব্যবহার সেটি বাড়ানো কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা এড়ানোর যে মেশিন সেটি কিন্তু দেখানো হচ্ছে এবং এটি গিয়ে কিন্তু হাতে করার চাইতে খুব দ্রুততম সময়ের মাধ্যমে ভুট্টা ছাড়ানো যায় এবং এতে খরচ এবং শ্রমিকের পরিমাণও কিন্তু কম লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি কিন্তু বাড়ি স্লাইসার মেশিন, এটি দ্বারা আলু যে কাটা হয়
সেই বিষয়টি কাজটি কিন্তু দেখানো হচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে আধুনিক আরও বেশ কিছু যন্ত্র যেটির সাহায্যে খুব দ্রুততম সময়ের মধ্যে ধানের চারা রোপণ করা যায়। এছাড়া ধান কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিড মিনি কম্বাইন হারভেস্টার, এর পাশাপাশি রয়েছে যে ট্রান্সপ্লান্টার, এটি দ্বারা ফসল রোপণ করা হয়। এরকম আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এবং এখানকার যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছেন তারা বলছেন যে সরকার যদি সহযোগিতা করে প্রান্তিক পর্যায়ে এই ধরনের মেলার মাধ্যমে যদি কৃষকদের কাছে পৌঁছানো যায় তাহলে এই খাতটি কিন্তু বড় মানে বাজার তৈরি হবে। এখনই কিন্তু এটি 1000 কোটি টাকার বাজার এটি ছাড়িয়ে গেছে এবং তারা আশা করছেন যে যদি পর্যাপ্ত সহযোগিতা বা নীতি সহায়তা পাওয়া যায় তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যেই আর কি প্রান্তিক পর্যায়ে যে কৃষি যন্ত্রপাতির ব্যবহার সেটি নিশ্চিত করা সম্ভব হবে। তো রাজু, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। দেশের শহরাঞ্চলে এখনও দারিদ্র্যের হার 18% বেশি, আর অতি দারিদ্র্যের হার 7.5% বেশি। নগরে এমন বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র্য সীমার নিচে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করে সিপিডি। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক অনুষ্ঠানে আরও বলা হয়, দেশের নগর দারিদ্র্য এবং আয় বৈষম্য উদ্বেগজনক হারে বাড়ছে। এসডিজি বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নীতি পরিবর্তন ও বাস্তবায়নে আরও পরীক্ষা নিরীক্ষা করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ দেন। স্থানীয় সরকারের আয় বাড়ানোর উপর সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দেশের উন্নয়নে সমুদ্র সম্পদকে কার্যকর উপায়ে ব্যবহার করতে গবেষণা জোরদার করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সমুদ্র অর্থনীতি নিয়ে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী বলেন, গবেষণায় অর্থ বরাদ্দে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আন্তরিক। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বলা হয়, সমুদ্র সম্পদ অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সমুদ্র অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট খাতের দেশি বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের পর সমুদ্রের বহুমুখী সম্পদ এবং সমুদ্র অর্থনীতি ঘিরে জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আমাদের মাঝে মাঝে শুনি বৈজ্ঞানিকরা বলেন প্রচুর গ্যাস তেল নাকি আমাদের ওখানে আছে। ঠিক আছে, আমরা খোঁজ করে বের করা প্রয়োজন। এক জাহাজের কত হবে? 1000 কোটি টাকা লাগবে। এটা আমাদেরকে, এটা যেন কোনো বিষয় না। আমরা চাই একটি প্রস্তাব, আপনাদের বোধহয় প্রস্তাব ইউজিসি হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বোধহয় আসবে। আপনি নিশ্চিত থাকতে পারেন শেখ হাসিনার সামনে যখন এই ধরনের প্রকল্প যায় সময় ব্যয় হয় না। তিনি আমাদেরকে বলেন, অর্থ মন্ত্রণালয়কে বলেন বেশি বেশি করে টাকা বা অর্থ যেন গবেষণা দেওয়া হয়, কিন্তু তার জন্য প্রয়োজন বাস্তব ভিত্তিক প্রকল্প প্রস্তাব। নতুন যন্ত্রপাতি ক্রয় এবং ইয়ার্ড সংস্কারের মাধ্যমে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা অনেকটাই বেড়েছে। এতে কন্টেইনার ওঠানামায় গেল বছর নতুন রেকর্ড গড়েছে দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরটি। গতকাল বন্দর অডিটোরিয়ামে ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানান বন্দরের চেয়ারম্যান অ্যাডমিরাল জুলফিকার আজিজ। তিনি বলেন, ২০১৬ সালের তুলনায় ২০১৮ সালে বন্দরে ২,৩৬,০০০ TUS কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। ৯% হারে প্রবৃদ্ধিতে কন্টেইনার ওঠানামার পরিমাণ ছিল ২৯,০৩,০০০ TUS। এছাড়া গেল বছর কার্গো বা খোলা পণ্য ওঠানামা হয় ৯,৬৩,০০,০০০ টন। সুনামগঞ্জের হাওরগুলোতে পরিবহন সুবিধা না থাকার পাশাপাশি গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিচ্ছে। এতে চলতি বোরো মৌসুমের ধান কাটা মাড়াই নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। এ অবস্থায় ধান পরিবহনে খাল পুনর্খনন সহ হাওরের মাঝে রাস্তা নির্মাণের দাবি তাদের। তবে শ্রমিক সংকট কাটাতে বালুমহাল বন্ধ রাখার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এক দশক আগেও হাওরের ধান কাটার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক আসতেন হাওর এলাকায়। তবে গত কয়েক বছর ধরে বালুমহলে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ধান পরিবহনের অধিকাংশ খাল ভরাট হওয়ায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে ধান বহন করতে হয় শ্রমিকদের। অন্যদিকে গত কয়েক বছরে হাওর অঞ্চলে বেড়েছে বজ্রপাতে শ্রমিক মৃত্যুর হার। এ অবস্থায় ধান পরিবহনের খালগুলো পুনঃখনন সহ হাওরের মাঝে রাস্তা নির্মাণের দাবি কৃষকদের। কোনো রাস্তাঘাট নাই, ধান আনার সুবিধা নাই,
এই ধরনের আরো আপনার এই যে ব্যাপারীরা আইতে রাজি হয় না, ধান কাটতে রাজি হয় না। যদি এখানে রাস্তাটা হইতো, সড়কটা হইতো, তাহলে মনে হয় আমরা ধান কাটতে সুবিধা হয়। বালু আমরা যদি 1 মাসের জন্য বন্ধ দিতাম বিশেষ করে, তাহলে আমরা কৃষকরা মনে করো বাঁচতাম না। গাইতে আমরা দৌড়াদৌড়ি করে বাড়ি তাইতে কেউ টাটা করে মরে। ধান কাটা আইলে তো আমাদের বেতন দেয় 500 টাকা, আর অন্য অন্য কামো গেলে 1000-1200 টাকা থাকে, তাই এই জন্য মানুষ ধান কাটা আসতে চায় না। হাওড়াঞ্চলে ধান পরিবহনে রাস্তা নির্মাণ কিংবা খাল খনন করা না হলে আগামীতে শ্রমিক সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করেন সুনামগঞ্জ বাঁচাও হাওর বাঁচাও আন্দোলনের এ নেতা। কৃষি বিভাগকে কিভাবে ধান পরিবহন হবে, কিভাবে বিপণন হবে, এইগুলোও চিন্তায় মাথায় আনতে হবে, না হলে এই সংকট প্রতি বছরই লেগে থাকবে। এদিকে ধান কাটার মৌসুমে হাওর অঞ্চলে শ্রমিক সংকট নিরসনে বালুমহল সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। তহসিলদারদের মাধ্যমে খালজলগুলি চিহ্নিত করে এখানে থ্রেসিং ফ্লোর করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়। তারা হাওরে ধান কেটে থ্রেসিং ফ্লোরে এনে এখানে মাড়াই করে ধানটা পরে ক্যারি করতে পারবে। যারা পাথর এবং বালির ব্যবসার সাথে সরাসরি জড়িত তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা কিছুদিন তাদের এই কাজটাকে একটু স্থগিত রাখে। সুনামগঞ্জের 11টি উপজেলায় ছোট বড় 95টি হাওরে প্রায় 2,24,500 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এখনো 1,84,000 হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। 2019-20 অর্থ বছরের বাজেটে ইস্পাত খাতে উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নতুন মূল্য নির্ধারণের পরিবর্তে বর্তমানে টন প্রতি সর্বোচ্চ 900 টাকা ভ্যাট বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে যৌথভাবে দাবি জানানো হয় বাংলাদেশ রিরোলিং মিলস ও বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পাশাপাশি ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আমদানি ভ্যাট মুক্ত রাখার দাবি জানান তারা। এছাড়াও এ খাতে গ্যাসের দাম না বাড়ানোরও দাবি জানান তারা। এ সময় শুল্কমুক্ত রড আমদানি বন্ধের আহ্বান জানান বক্তারা। জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক তাদের পথ চলার 4 দশক উদযাপন করতে যাচ্ছে। আগামী 30 এপ্রিল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্ট ফর ডিকেডস অফ ফিডব্যাক। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দেশের শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। গতকাল রাজধানীর ডেইলি স্টার সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ফিডব্যাকের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাণ গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার উপস্থিত ছিলেন। প্রযুক্তি বিনিময় এবং ব্যবস্থাপনা অনুশীলনের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এবং থাইল্যান্ডের প্রভিন্সিয়াল ইলেকট্রিসিটি অথরিটি পিই এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে ডিপিডিসির পক্ষে কোম্পানির সচিব জয়ন্ত কুমার এবং পিই এর পক্ষে ওয়াল্লভ কিট্রিওয়াট এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে জ্বালানি খাতে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে কার্যক্রম বাড়বে। সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে A2I এবং সেবা.xyz এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে A2I ও সেবার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সহ 150টিরও বেশি পরিষেবা দেয়া হবে বলে জানানো হয়। অনেক বেশি মুনাফার পরও 2018 সালে মোটা অঙ্কের কর ফাঁকি দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত 60টি বড় কোম্পানি। ফরচুন ম্যাগাজিনের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই তালিকায় রয়েছে অ্যামাজন, নেটফ্লিক্স, জেনারেল মোটরস, শেভরনের মতো প্রতিষ্ঠান। $500 কোটি মুনাফার পরও কর পরিশোধ করেনি ডেল্টা এয়ারলাইন্স। সরকারি নিয়ম নীতিতে অনেক ফাঁক থাকায় বড় অঙ্কের কর ফাঁকি সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন সরকারকে এ বিষয়ে কড়া নজরদারির আহ্বান জানান তারা। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে। দেখতে পাচ্ছি সকাল 10:30 লেনদেন শুরু হওয়ার পর থেকে বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে
আজকের ডিএসসিতে 3টি সূচকের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এক্স সেটি 26 পয়েন্ট বেড়ে 5267 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স 7 পয়েন্ট বেড়ে 1218 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্স বাছাই সূচক 30 ইন্ডেক্স 3 পয়েন্ট বেড়ে 1871 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে লক্ষ্য করছি। লেনদেন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 26 কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 137টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 22টির এবং অপরিবর্তিত রয়েছে 34টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। লেনদেনের শীর্ষ বিষয়ে অবস্থান করছে যে কোম্পানিগুলো, 1 নম্বর স্থানে অবস্থান করছে ফরচুন 39 টাকা দর নিয়ে, সর্বোচ্চ দর 39 টাকা 40 পয়সা। ন্যাশনাল টিউবস 2 নম্বর স্থানে অবস্থান করছে 124 টাকা 90 পয়সা দর নিয়ে, 125 টাকা ছিল সর্বোচ্চ লেনদেন মূল্য। মুন্নুস সিরামিক 3 নম্বর স্থানে অবস্থান করছে 232 টাকা 60 পয়সা দর নিয়ে, 232 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর। ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে 4 নম্বর স্থানে 195 টাকা 20 পয়সা দর নিয়ে, 199 টাকা সর্বোচ্চ দর। ফাইন ফুডস রয়েছে 5 নম্বর স্থানে 47 টাকা 60 পয়সা দর নিয়ে, 48 টাকা ছিল সর্বোচ্চ দর। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে 6 নম্বর স্থানে 282 টাকা দর নিয়ে, 290 টাকা ছিল সর্বোচ্চ দর। অ্যাক্টিভ ফাইন রয়েছে 26 টাকা 90 পয়সা দর নিয়ে, বিবিএস কেবলস 9 নম্বর স্থানে, সোনার বাংলা ইন্স্যুরেন্স 9 নম্বর স্থানে এবং ইসলামী ব্যাংক রয়েছে 10 নম্বর স্থানে 24 টাকা 80 পয়সা দর নিয়ে। এই ছিল সংক্ষেপে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেন খবর। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যবসা বাণিজ্যের সুযোগ বেড়েছে, উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী। বাস চালককে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুরের পরিবহন ধর্মঘট 18 ঘন্টা পর প্রত্যাহার। বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকে দুর্ভোগ পোহান যাত্রীরা। রমজান ঘিরে ফের সক্রিয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাতভর রাজধানীতে র্যাবের অভিযানে 110 টন পচা খেজুর জব্দ, 2টি প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা। এবং পরিবহন সুবিধা না থাকা আর বজ্রপাতে মৃত্যু বাড়ায় ধান কাটার মৌসুমে সুনামগঞ্জের হাওরে তীব্র শ্রমিক সংকট, বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই নিয়ে শঙ্কা। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।